নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনারা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এ নিয়ে কোনো সংশয় নেই যে এই মুহূর্তে গোটা রাজ্যের মধ্যে একটা বড় গেম চেঞ্জারের নাম শোনা যাচ্ছে, তার নাম স্বাস্থ্যসাথী। ইতিহাসের ইতিহাস থাকে। আমরা মনে করব 2010 সালে মার্কিন মুলুকে ঝড় তুলে দিয়েছিল ওবামা কেয়ার, মনে আছে আমাদের? কম পয়সায় গরিবের চিকিৎসার জন্য সরকারি স্কিম, আর বাকিটা ইতিহাস। এই হেলথ স্কিমই ওবামাকে 2012-এ ক্ষমতায় ফিরিয়ে আনে। 2018-তে আমাদের দেশেও একটা স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করে মোদী সরকার, যার নাম আয়ুষ্মান ভারত। বিজেপির অনেকে একে মোদী কেয়ার বলে ডাকেন। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত চালু হয়নি। তার বদলে বাংলায় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। চালু হয়েছিল অনেক আগে, 2016 সালে, কিন্তু এবার যেটা গেম চেঞ্জার হতে পারে বলে অনেকে মনে করছেন সেটা হলো সব মানুষের জন্য, রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড। এটা করানোর কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেতারা। হয়তো বলবেন মমতা কেয়ার, ওবামা কেয়ার, তারপরে মোদী কেয়ার এবং এখন মমতা কেয়ার। স্বাস্থ্যসাথী কার্ড করাতে মানুষের উৎসাহ কিন্তু বিপুল। আমাদের রিপোর্টাররা এ রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে যা খবর আনছেন তা হলো দুয়ারে সরকার প্রকল্পে অত্যন্ত ভালোভাবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথীর জন্য মানুষের বিপুল ঔৎসুক্য, আগ্রহ, কৌতূহল, আকর্ষণ। সংশয় আছে হয়তো বা এটা সত্যি হবে নাকি এর পরে কোথাও একটা ভাউতা এসে যাবে, তো কিন্তু যাই থাকুক, সংশয় থাকুক না থাকুক, ওই যে লম্বা লাইন, সেখানে কিন্তু লাইন দিচ্ছেন সবাই। তৃণমূল সমর্থক হতে পারেন, তৃণমূল সমর্থক নাও হতে পারেন, বিরোধী সমর্থক হতে পারেন, বিরোধী সমর্থক নাও হতে পারেন, কিন্তু আন্তঃসাধারণ মানুষ কোন পক্ষে ভোট দেবেন না দেবেন সেটা পয়েন্ট না। এ রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী তৃণমূলের মাস্টার স্ট্রোক কিনা তার সময় বলবে। কিন্তু ভোটের বাংলায় তৃণমূলের মমতা কেয়ার কি চাপে ফেলে দিয়েছে বিজেপিকে? আমাদের আজকের আলোচনা তা নিয়ে, আর এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিপিআইএম নেতা ফুয়াদ হালিম, বিজেপি নেতা ইন্দ্রনীল খান এবং ডক্টর কুণাল সরকার রয়েছেন এই মুহূর্তে। আপনারা তিনজনকেই স্বাগত জানাই। কিন্তু তার আগে বলা দরকার যে কেন, কোন জায়গা থেকে আসলে স্বাস্থ্যসাথী আসলে কোথাও একটা গিয়ে বিঁধছে, সেটা বারংবার মুখ্যমন্ত্রী এবং বিরোধী শিবিরের নেতাদের ঘোষণা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন স্বাস্থ্যসাথী নিয়ে? বারংবার বলছেন এবং বলছেন কি বলছেন শুনিনি? যে বাংলার প্রত্যেক পরিবার, প্রত্যেক মানুষ, পুরুষ, নারী, বয়স্ক, শিশু, ছাত্র, যুব, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শহর, গ্রাম, প্রতি মানুষকে যারা আর কোনো স্বাস্থ্য পরিষেবার আন্ডারে নেই, তাদের সবাইকে 100% আমরা স্বাস্থ্য সাথীর আন্ডারে আনছি। ইনি কোনো সংশয় নেই যে যেটা 2016 থেকে শুরু থেকে যেটা করা হচ্ছিল সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অমুক বর্গ, তমুক বর্গ, এই বলে অনেকের জন্য স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাচ্ছিল। এই যে গোটা রাজ্যের জন্য করে দিলেন, অবারিত করে দিলেন, বিনা পয়সায় 5 লক্ষ টাকার পরিবার পিছু স্বাস্থ্য বীমা এনশিওর করছেন, সেটা নিঃসন্দেহে তৃণমূল শিবিরের জন্য আশার লক্ষণ এবং বিরোধী শিবিরের কপালে কিছু ভ্রুকুঞ্চনের লক্ষণের জন্য যথেষ্ট কারণ হিসেবে গণ্য হচ্ছে। অতএব দু উপায়ে তৃণমূল কংগ্রেস একরকম করে প্রচার করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে ঘোষণা করছেন, আর তৃণমূল কংগ্রেস দল থেকে সেটা নিয়ে আরও নির্দিষ্টভাবে আরও জোরদার ঘোষণা করা হচ্ছে। বিজেপি দুভাবে এটাকে কাউন্টার করছে। এক, এটা ভাওতা, সম্ভব নয়, কোনো মতে দেওয়া সম্ভব নয়। এক, যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এটা ভাওতা। রাজীব বন্দ্যোপাধ্যায় একা নয়, বলছেন আরো অনেকেই। রাজীব বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনে নি। ভোটের মুখে স্বাস্থ্যসাথী কার্ড করছে, কত টাকা করে লিমিট? 5 লাখ।
যদি 1 কোটি পরিবারকেও দেয় কত টাকা হবে? 5 লাখ কোটি। সরকারের টোটাল বাজেট কত? সরকারের টোটাল বাজেট কত? এ সব হচ্ছে ভাওতাবাজি, ভোটের জন্য করছে। তাহলে এক ভাওতাবাজি, আরেকটা এই প্রচারের পাশাপাশি আরেকটা প্রচার আসছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বলছেন যে সব মানলাম, কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধাটা নিচ্ছ না কেন? হে মমতা বন্দ্যোপাধ্যায়, আয়ুষ্মান ভারতের এই যে বৃহৎ সুবিধা আয়ুষ্মান প্রকল্পের, সেই প্রকল্পের সুবিধাটা এই রাজ্যে তার থেকে এই রাজ্যের মানুষকে বঞ্চিত করছে কেন? অতএব স্বাস্থ্যসাথী নিয়ে কি জানি না, কিন্তু আয়ুষ্মান ভারতের যার প্রবক্তা আমরা, সে জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে। কি বলছেন অমিত শাহ বা নরেন্দ্র মোদীরা? आप मान लीजिए मुंबई गए हैं और अचानक जरूरत पड़ी तो ये कार्ड मुंबई में भी आपके काम आएगा। आप चेन्नई गए तो वहां भी काम आएगा, वहां के अस्पताल भी मुफ्त में आपकी सेवा करेगी। आप कोलकाता गए हैं तो वहां मुश्किल होगा, क्योंकि वहां की सरकार आयुष्मान योजना से नहीं जुड़ी है। कुछ लोग होते हैं, क्या करें। हम गरीबों को आयुष्मान भारत योजना के माध्यम से 5 लाख तक स्वास्थ्य का खर्चा देना चाहते हैं। आयुष्मान भारत योजना बंगाल के अंदर लागू नहीं होती। किस प्रकार की व्यवस्था आप कर, राजनीति की भी एक हद होती है। আমার ঠিক এখানেই প্রশ্ন, ইন্দ্রনীল খান আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন, স্বাস্থ্যসাথী নিয়ে আপনাদের এই ভ্রুকুঞ্চনটা কেন? কোন জায়গায় মনে হচ্ছে আসলে কোথাও চিন্তার কারণ থেকে যাচ্ছে? না, ইন্দ্রনীল বাবু প্লিজ। নিশ্চয়ই শুনুন, আজকে পশ্চিমবঙ্গবাসীকে, আজকে 10 কোটি পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত করা হয়েছে আয়ুষ্মান ভারতের মতন একটি প্রকল্প থেকে, যেটা আজকে সারা ভারত জুড়ে সারা জাগিয়েছে। এবং আজকে অন্তত আপনার 53 কোটি মানুষ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আয়ুষ্মান ভারতে এনরোল করেছেন, তার বেনিফিশিয়ারি হয়েছেন। কিন্তু স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে সেটাকে, সেই আয়ুষ্মান ভারত এত বড় একটা সাকসেসফুল প্রজেক্ট যেটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, তো সেখানে কিন্তু একটা শুধু রাজনৈতিক কারণের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ এটাকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না। সেটার জন্য দায়ীকে তৃণমূল সরকার, কিন্তু তার বদলে তারা বিকল্প হিসাবে কি বলছে? আমি আপনার কাছে এই প্রশ্ন আসবো। তার আগে বলুন, স্বাস্থ্যসাথী প্রকল্পটাকে আপনার কেমন লাগছে? প্রথম কথা হলো, স্বাস্থ্যসাথী যে কোনো সরকারি প্রকল্প সেটাকে যদি সাকসেসফুল করতে হয় তার জন্য একটা দরকার কিন্তু বাজেটারি আউটলে। আজকে দেখবেন প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর স্বাস্থ্য যোজনা বলে যেটা করেছেন, যেটা ঘোষণা করেছেন, তার জন্য কিন্তু 64,000 কোটি টাকা কিন্তু একটা বাজেটারি আউটলে করেছে। অর্থাৎ এটা একটা বাস্তবায়িত করার জন্য একটা প্রচেষ্টা আছে, কিন্তু স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে আউটলেটা কত? আপনি সেই উত্তরটা একবার প্রশ্নটা করুন তৃণমূল বক্তাকে। এবং এর সঙ্গে আপনি দেখবেন যে একটা, আপনি ধরুন না, যদি আজকে 10 কোটি জনসংখ্যা, আপনি হঠাৎ করে, এটা তো পুজো কমিটির মতন একটা বা পাড়ার একটা ক্লাব কমিটির মতন করে চলে এই দলটা, তো এই সরকারটাও এইভাবে করেই চলছে। তো সেখানে কি করেছে, হঠাৎ করে বলেছে যে চলো সবাইকে স্বাস্থ্যসাথী দিয়ে দাও, ভোট আসছে, 2 মাস বাকি আছে, এখন আমরা এমনি হেরে যাচ্ছি দেখছে, তো সেই অবস্থা একটা চলে স্বাস্থ্যসাথী দাও, তাতে যদি কিছু ভোট বাড়ে। তাই স্বাস্থ্যসাথী এটা করার জন্য, এটা ঘোষণা করার জন্য কিন্তু বাজেটারি কোনো প্রভিশন নেই। এবং সেটা আপনি দেখেছেন যে তার ফল কি হয়। আজকে আমি তার উত্তর নিইনি। তৃণমূল নেতা ত্রিলাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন আরেকজন বিশিষ্ট চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে ডক্টর সন্দীপ রায়। আপনার দুজনকে স্বাগত জানাই। আমি ত্রিলাঙ্কুর আপনার কাছে বক্তব্য নিই। আপনাদের স্বাস্থ্যসাথী প্রকল্পটা যে খারাপ, এ কথা ইন্দ্রনীল খানরা বলছেন না, কিন্তু এটা বলছেন, বা রাজীব বন্দ্যোপাধ্যায়রা বলছেন না, বলছেন এটা ভাওতা। কারণ অত বাজেটের সংস্থান আপনাদের কোথায়? যদি 2 কোটি মানুষকে আপনারা, 2 কোটি পরিবারকে আপনারা 5 লক্ষ টাকা করে দেন, তাহলে কি অ্যামাউন্টে দাঁড়া, সেটা আপনার বাজেটে রয়েছে। আপনি তারা কিসের ভিত্তিতে বলছেন? তাহলে সে ভাওতা ছাড়া কিছু নয়। প্রথমে এর উত্তরটা দিন। আমি আমার পূর্বতন বিজেপির বক্তার সব কথা শুনলাম। আমি ইন্দ্রনীল বাবুকে একটা জিনিস খুব ভালো লাগছে, বিজেপিরা যেভাবে নেতারা ইতিহাসকে বিকৃত করে, উনিও ঠিক সেভাবে ইতিহাসকে বিকৃত করছেন। যে ভোটের 2 মাস আগে উনি বোধহয় জানেন না যে 2016 সালে স্বাস্থ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকে 2018 সালে আয়ুষ্মান ভারত শুরু করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান দিনে যেটা বিশেষভাবে করেছেন, এবং সেটা কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন যে এই স্বাস্থ্যের সকলের ক্ষেত্রে প্রয়োজন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে একমাত্র পশ্চিমবঙ্গ এমন রাজ্য
যে এখানে কিন্তু স্বাস্থ্য একদম বিনামূল্যে। আজকে আয়ুষ্মান ভারত যে প্রকল্পের কথা তারা বলছেন সেখানে মাত্র 60% মানুষ টোটাল কভারেজ দেওয়া হয়, আর এই স্বাস্থ্যসাথীতে কিন্তু 100%। মনে রাখবেন, আমাদের স্বাস্থ্য পরিষেবা শুধু বিনামূল্যেই নয়, সরকারি হাসপাতাল থেকে কিন্তু বিনামূল্যে টেস্টগুলোও করা হয়। বিভিন্ন ফেয়ার প্রাইস মেডিসিন শপ কিন্তু এই সরকারি খুলেছেন। আপনার বাজেটে বরাদ্দ আছে ত্রিলাঙ্কুর বাবু? অবশ্যই বাজেটে বরাদ্দ আছে, এত টাকা অবশ্যই দেবেন রয়েছেন, কোত্থেকে? এবং সেখানে 1.5 কোটি মানুষ এই সুযোগ সুবিধা, 1.5 কোটি পরিবার এই সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আমরা জানি আজকে বিজেপির যিনি কর্তারা রয়েছেন তিনি আয়ুষ্মান ভারতকে কোনো জাস্টিফাই করতে পারছেন না, কারণ আয়ুষ্মান ভারতের যদি অন্য কোনো রাজ্যে যদি কেউ যায় চিকিৎসা ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু আয়ুষ্মান ভারতের টাকাটা কাটে। আছে আপনার কি বাজেট বরাদ্দ আছে? অবশ্যই অবশ্যই টাকা আছে, টাকা যদি না থাকে তাহলে অবশ্যই রয়েছে। ভারত হিসেবে প্রতিবাদ হবে। 1.5 করোড় পরিবার সেটা পাচ্ছে, তাই আওতাভুক্ত রয়েছে। সেখানে আয়ুষ্মানের ক্ষেত্রে পরিমাণটা অনেক কম এবং টাকার পরিমাণ অনেক কম। এবং পশ্চিমবঙ্গ, আবার বলছি, একমাত্র রাজ্য, অন্যান্য রাজ্যে কিন্তু সরকারি হাসপাতালে গেলেও আয়ুষ্মান কার্ড থেকে মাত্র 60% করা হবে। কিন্তু শ্রীরামপুর বাবু বলতে পারলেন না, কারণ আপনি ভাবুন যে আজকে যে 5 লাখ টাকা কার্ডটা বলছে আর 10 কোটি মানুষ জনসংখ্যা আছে, তার যদি 1% মানুষ সেটা ইউটিলাইজও করে, তখন সেক্ষেত্রে 10 লক্ষ মানুষ যদি বছরে একবার করে ইউটিলাইজ করে এবং 1 লক্ষ টাকাও যদি তার লাগে, তাহলে সরকারের কিন্তু বরাদ্দ থাকতে 50,000 কোটি টাকা। কিন্তু সেই আপনি দেখুন যে স্বাস্থ্যসাথী খাতে কি 50,000 কোটি টাকা বরাদ্দ আছে? তো অর্থাৎ আপনার যদি বরাদ্দই না থাকে তাহলে আপনি টাকাটা দেবেন কি করে? এবং টাকা না দিলে এটা মুখ থুবড়ে পড়বে। যেমন হচ্ছে বিশ্ব বাংলা সম্মেলন, সেটার জন্য 2015 থেকে 2019 বলেছে যে 12,36,000 কোটি টাকা নাকি তাদের ইনভেস্টমেন্ট পেয়েছে, কিন্তু বাস্তবে যখন আমরা সরকারের তরফ থেকে বলা হয়েছে ইতিমধ্যে, আমরাও সরকারকে জিজ্ঞাসা করছি, আমরাও সরকারকে ঠিক এই প্রশ্ন করেছিলাম যে আপনাকে বাজেট বরাদ্দ রয়েছে, তারা বলছেন যে এটাতে 3.5 থেকে 4,000 কোটি টাকা লাগবে বছরে, এবং সেই 3.5 থেকে 4,000 কোটি টাকা বরাদ্দ ইতিমধ্যে রাজ্য সরকার তাদের সংস্থান করতে পেরেছেন। ডক্টর ফুয়াদ হালিম, আমি আপনার কাছে যাই। আপনার মতে এই স্বাস্থ্যসাথী প্রকল্প, তার গুরুত্ব এবং তার ইম্প্যাক্ট অন সাধারণ মানুষ, সেটাকে আপনি কিভাবে দেখেন? সর্বপ্রথম বলি, আপনি যে স্বাস্থ্যসাথী কার্ড অথবা আয়ুষ্মান ভারত যে ওবামা কেয়ার সঙ্গে কম্পেয়ার করেছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কম্প্যারিজন। আপনাকে বুঝে নিতে হবে যে আমেরিকার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স সেক্টর, যেটা হচ্ছে 15% জিডিপি থাকার সত্ত্বেও 40% মানুষকে তারা অন্তর্ভুক্তিকরণ করতে পারেননি বলে হচ্ছে ওবামা চেষ্টা করেছিল। মানে হেলথ ইন্স্যুরেন্সটা আমেরিকাতে ফেল করেছে, 40% মানুষ বাইরে আছে। ওবামা একটা চেষ্টা করেছিল ওই 40% মানুষকে কোনো মতোই হচ্ছে অ্যাকোমোডেট করতে। ফলে আমরা ভারতবর্ষে এখন সে হেলথ ইন্স্যুরেন্সের এক্সপেরিমেন্টের মধ্যে প্রবেশ করছি। ফলে এখানে কারেকশন তো পরের ব্যাপার। আমরা হচ্ছে প্রাথমিক বিপদগুলো কিন্তু এখনো মূল্যায়ন করিনি। আয়ুষ্মান ভারত 2 বছর হয়ে গেছে, কার্যকরী করা হয়েছে, কিন্তু এখন অবধি সমীক্ষা করে মূল্যায়ন করে যেই জায়গাগুলোকে আয়ুষ্মান ভারতকে হচ্ছে তথ্যগতভাবে দেখা গেছে, একটি রাজ্য ছত্তিশগড়, তাদের হচ্ছে ইউটিলাইজেশন করে হচ্ছে তারা বলছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেহেতু এটা হচ্ছে প্রাইভেট সেক্টরে এই সার্ভিসটা পাওয়া যাবে, গ্রামের লোককে তো আসতে হবে সেই পরিষেবা নেওয়ার জন্য। তার মানে কি ডক্টর হালিম, তার মানে কি এই স্বাস্থ্যসাথী বা এই আয়ুষ্মান ভারত, চিহ্ন বসিয়ে দিয়ে দিই। ডক্টর হালিম আমার কথা শুনুন, তার মানে কি আসলে এই স্বাস্থ্যসাথী বা এই ধরনের আয়ুষ্মান ভারত এই প্রকল্পগুলোর আদৌ বাস্তবে তার কতদূর তার রূপায়ণযোগ্য, সেটা আদৌ সম্ভব কিনা, যেটা বিশ্বজনীনভাবে তার সেটা ফেলিয়ারটা কারো জায়গায় প্রকাশ করেছে? আপনি মনে করেন ভারতের ক্ষেত্রেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা হওয়ার একটা আশঙ্কা থেকে যায়? না, পৃথিবীব্যাপী ওটা ঘটেছে। এবং আপনি দেখবেন যেখানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরকে বাদ দিয়ে যেখানে লাগু করার চেষ্টা হয়েছে, যখন ইংল্যান্ডে হচ্ছে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স স্কিমটা হচ্ছে ওদের NHS মানে রাষ্ট্রায়ত্তে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অধীনে হচ্ছে ওদের ইন্স্যুরেন্স স্কিমটা আছে, ওখানে সাকসেসফুলি চলছে। অন্যদিকে হচ্ছে আমেরিকার যেখানে ওরা হচ্ছে একেবারে হচ্ছে কর্পোরেট হাসপাতাল, ট্রাস্ট হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতাল গিয়ে ইন্স্যুরেন্সকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, তারা সম্পূর্ণ ফেল করেছে। মানে এটা কোনো দ্বিধাবোধ। ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বলিষ্ঠ করে হচ্ছে যদি হেলথ ইন্স্যুরেন্সকে নেওয়া হয়,
তাহলে কিন্তু এখানে এটা কার্যকরী হবে। পুরোপুরি হচ্ছে প্রাইভেট সেক্টরের উপরে নির্ভরশীল হয়ে আমি যদি বুঝতে আমরা পারছি। ইন্স্যুরেন্স করি, ডক্টর সরকার? তাতে কিন্তু হচ্ছে ফল ভালো হবে না। এটা হচ্ছে পৃথিবীর অভিজ্ঞতা। ডক্টর সরকার প্লিজ আপনি। অঞ্জন, হ্যাঁ, অঞ্জন, প্রথম কথাটা হলো যে তুমি প্রথমে একটা খুব সুন্দর কথা বলেছিলে, দ্যাট ইজ দ্য ইউটিলাইজেশন অফ হেলথ অ্যাজ আ পলিটিক্যাল এজেন্ডা। এবং সেটা প্রথম করা হয় যে বছর ভারত স্বাধীন হয় 1947-এ। কারণ ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, ইংল্যান্ডের মুকুট থেকে তার হিরে জহরত খসে যাচ্ছে। সেই সময় 1947-এ ন্যাশনাল হেলথ সার্ভিস আনা হয়েছিল যাতে মানুষের যে অসন্তোষ সেটাকে তারা চাপা দিতে পারে, এবং লেবার পার্টি সেই ইলেকশনে আরেকবার জিতেছিলেন। ভারতবর্ষে এই এক্সপেরিমেন্ট প্রথম করেন ওয়াইএসআর রেড্ডি অন্ধ্রপ্রদেশে। ওয়াইএসআর রেড্ডি 2004-05-এ আরোগ্যশ্রী যোজনা উনি তখন অবিভক্ত অন্ধ্রপ্রদেশে আনেন, এবং তখন বলেছিলেন যে কেবল নিম্ন আয়ের মানুষের জন্য আরোগ্যশ্রী আসবে। তুমি যে সমস্যাটার কথা বলছো তার ফলে তোমার আরোগ্যশ্রীর কলেবর বৃদ্ধি হতে হতে এমন একটা সময় এলো যে আপামর অন্ধ্রপ্রদেশের সমস্ত মানুষ তারা মার্সিডিস থেকে নামছে, টয়োটার থেকে নামছে, হাতে আরোগ্যশ্রী কার্ড করে। এবং তার যে অসুবিধেটা হয়, এটা আমি সমালোচনার জন্য বলছি না, আমি বাস্তব এক্সাম্পল দিয়ে বলছি। তার যে সমালোচনাটা হচ্ছে যে প্রতি কয়েক মাস অন্তর অন্তর আরোগ্যশ্রী স্কিমটা কোল্যাপস করে, কারণ গভর্নমেন্টের হাতে সেই পয়সা থাকে না কিভাবে তারা অতগুলো কোটি কোটি মানুষের চিকিৎসার খরচাটা দেবে বলে। সেকেন্ড যে কথাটা বলি, যে কোনো জিনিসটাই কিন্তু এখনো পারফেক্ট নয়। আয়ুষ্মানের এখন মেন প্রবলেম কি চলছে, দ্য নন বিজেপি স্টেটস আর নট ইন্টারেস্টেড ইন আয়ুষ্মান ভারত। দিট ইজ নট ওনলি উইথ ওয়েস্ট বেঙ্গল। দিল্লিতে বসে নিউ দিল্লির কোনো স্টেট কন্ট্রোলড হসপিটাল আয়ুষ্মান ভারত রেকগনাইজ করে না। সেকেন্ড প্রবলেম হলো অন্যান্য বিজেপি স্টেটেও এই স্কিমের ন্যাশনাল পোর্টেবিলিটি নেই। পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যসাথী এসছে, ডেফিনেটলি স্বাস্থ্যসাথী ইজ এ হিউজ থিং। এটা একটা আদর্শ পৃথিবীকে খুলে দিচ্ছে, কারণ মানুষের 100 টাকা যদি আমরা স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় করি, তার 70 টাকা আমার পকেট থেকে আসে। আজকে যে নির্মলা সীতারামন বললেন যে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট 137% অ্যালোকেশন বাড়ানো মানে এই নয় that the health expenditure of India increases by 137%. এর impact on healthcare is only 10 to 15%. কারণ 70% এক্সপেন্ডিচার হচ্ছে আউট অফ পকেট। সুতরাং জিনিসটাকে আমাদের রিলেটিভ প্রপোর্শনে ভাবতে হবে। সো দিস ইজ দ্য থিং। এদিকেও সমস্যা আছে, ওদিকেও সমস্যা আছে। স্বাস্থ্যসাথী ডেফিনেটলি প্রায় একটা অভাবনীয় পৃথিবীতে মানুষকে দিচ্ছে যেখানে ফ্রি হেলথ কেয়ার ফর অল, কিন্তু প্রশ্ন থাকছে যে সমস্ত হসপিটাল তাকে মান্যতা দিতে পারছে কিনা, গ্রহণযোগ্য হয়ে উঠছে কিনা, আর অবশ্যই গভর্নমেন্টের হাতে সেই পরিমাণ পয়সা আছে কিনা এটাকে চালিয়ে যাবার জন্য। কারণ অনেক জায়গায় আছে, তামিলনাড়ুতে এই স্কিমগুলো হোঁচট খেয়ে পড়ে, অন্ধ্রপ্রদেশে পড়ে, কর্ণাটকে যশস্বিনী স্কিমের এই প্রবলেম হয়েছিল। সুতরাং সাস্টেনেবিলিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিম, এই দুটোর মধ্যে কিন্তু একটা বাস্তবায়নের একটা সমস্যা আছে, যেটা সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল হতে হবে এবং সাবধান হতে হবে। ডক্টর সন্দীপ রায়, আপনার মতে বাস্তবায়নের সমস্যা রয়েছে? আপনি তো একদম গ্রাউন্ডেড রয়েছেন, এই সমস্যা সমাধানের চেষ্টা সমস্তটার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। আপনার কি মত? আপনার মতে কি? অঞ্জনবাবু, ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত এই জাতীয় প্রো পিপল স্কিমগুলোর ভালো খারাপের রাজনৈতিক বিশ্লেষণে যাব না, আমি রাজনীতির লোক নই। কিন্তু স্বাস্থ্যসাথীর যেটা সবথেকে বড় সমস্যা, বা আয়ুষ্মান ভারতের যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে দ্য ভায়াবিলিটি অফ দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট। আমি একজন প্র্যাকটিসিং ডাক্তার হিসেবে বলতে পারি, আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী প্রজেক্টগুলোতে যে কস্ট দেওয়া হয়েছে, সিভিয়ার মেডিকেল এমার্জেন্সি, বড় সার্জিক্যাল অপারেশন, বড় অর্থোপেডিক অপারেশন, এগুলোতে
যে প্যাকেজ দেওয়া হয়েছে সেই প্যাকেজে এই জায়গাটা একটু ক্লারিফাই করবেন প্লিজ, এই জায়গাটা বোঝাবেন বড় হাসপাতাল ডক্টর রায়, এটা একটু বোঝাবেন প্লিজ, একটু বুঝিয়ে বলবেন এটাকে। আমি এটা আমি একদম পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি, আমি একদম উদাহরণ দিয়ে বলছি। আমাদের পশ্চিমবাংলা সরকারের একটা খুব ভালো স্কিম আছে, যারা সরকারি চাকরি করেন তারা রিটায়ার করে যাবার পরও তারা সেই স্কিমটা পান এবং তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভরা সেই স্কিমটা পান। সেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। সেটা যদিও একটু কম কিন্তু ভায়াবল কস্ট, ফলে কলকাতা শহর এবং মফস্বলের অধিকাংশ নার্সিংহোম এবং হসপিটালে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা কিন্তু সকলে সাগ্রহে অ্যাকসেপ্ট করেছে। এই যে স্বাস্থ্যসাথীর কস্টিং ফর ট্রিটমেন্ট অফ এনি মেডিকেল কন্ডিশন, সেইটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের থেকে অনেক কম এবং কতগুলো জায়গাতে কমপ্লিটলি ইমপ্র্যাকটিক্যাল। একটা অত্যন্ত ছোট অপারেশন, তার যা চিকিৎসা টোটাল প্যাকেজ দেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি বড় অপারেশন, যেটা কলকাতা শহরে হয়তো হাত গুনে 3 থেকে 4 জন লোক করতে পারেন, তার খরচাটা কম দেখানো হয়েছে। যারা এই প্রজেক্টটা বানিয়েছেন, মুশকিল হচ্ছে তারা এই কস্টিংটা করার সময় ডাক্তারদের সঙ্গে বসেননি, যারা গ্রাউন্ডে কাজ করেন তাদের সঙ্গে বসা হয়নি। আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেকটা ডিসিপ্লিনের একটা করে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স, অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস, কুণাল দা আছেন অ্যাসোসিয়েশন অফ কার্ডিওথোরাসিক সার্জেন্স, অ্যাসোসিয়েশন অফ গাইনোকোলজিস্টস। এই অ্যাসোসিয়েশনগুলোতে আমাদের পশ্চিমবাংলায় দল মত নির্বিশেষে, সরকারি বেসরকারি নির্বিশেষে সমস্ত ডিসিপ্লিনের ডাক্তার সেই অ্যাসোসিয়েশনের মেম্বার। এই অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভদের যদি এইখানে ডাকা হতো তাহলে এর মধ্যে কোনো রাজনীতি থাকতো না, এর মধ্যে কোনো সরকারি বেসরকারি ভাগ থাকতো না, তাহলে কিন্তু তারা অনেক বস্তুত সেই জন্যই বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য সংখ্যাটা কি সেটাও একটা নির্দিষ্টভাবে একটা প্রশ্ন জেগে যাচ্ছে। এই সংখ্যাটা কোথায় এবং সেই জায়গা থেকে এসে আসলে কোন জায়গায় গিয়ে আটকে যাচ্ছে স্বাস্থ্যসাথীর সঠিক রূপায়ণের জায়গাটা, প্রশ্ন তো অনেকগুলোই। এবং সেখানেই আসছে বারবার স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত। কি সেই বনাম, আর কোথায় বা সমস্যা, আর সমাধানের সূত্র বা কি, তবু কেন গেম চেঞ্জার, এসব নিয়ে ছোট্ট আলোচনা, ছোট্ট বিরতির পর আরও একবার ফিরবো আলোচনায়। স্বাগত করছি পুষ্করটা। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আপনারা আলোচনা করছি স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত। আসলে সব মিলিয়ে স্বাস্থ্য যেখানে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। একটা ইন্টারেস্টিং প্রথম পার্টে যেটা আমরা দেখলাম, ডক্টর ফুয়াদ হালিম, তিনি সিপিআইএম নেতা হতে পারেন কিন্তু তিনি ডাক্তারও। ডক্টর ফুয়াদ হালিম বা ডক্টর কুণাল সরকার বা ডক্টর সন্দীপ রায়রা এই ধরনের স্কিমগুলোর বিশ্বজনীনভাবে সর্বত্রই রূপায়ণের ক্ষেত্রে কী কী সমস্যা এসে দাঁড়িয়েছে সেটাকে উচ্চকণ্ঠে তুলে ধরলেন। কিন্তু অন্যদিকে অন্য যে দুজন রাজনীতিক রয়েছেন এখানে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের, তারা ওই প্রসঙ্গটাতেই আসতে চাইছেন না, কারণ তাদের পাখির চোখ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ, তাদের চিত্ত আকর্ষণ। একজন বলছেন আমি স্বাস্থ্যসাথী নিয়ে তোমার কাছে এলাম, তোমার চিত্ত আমার দিকে আকৃষ্ট হোক। আরেকজন বলছে আরে আমার তো আয়ুষ্মান ভারত রয়েছে, তোমার চিত্ত আমার দিকেও আকৃষ্ট হওয়া দিচ্ছিল, এরা দিচ্ছেন না। অমিত শাহ সেই জন্যই বলেন যখন বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে তাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কি না হবে, কি বললেন? भारतीय जनता पार्टी की सरकार आने के बाद पहली कैबिनेट के अंदर हम ये प्रस्ताव करेंगे कि पूरे बंगाल के गरीब लोगों को प्रधानमंत्री आयुष्मान भारत योजना का पूरा फायदा, 5 लाख तक का फायदा बंगाल की जनता को भारतीय जनता पार्टी की सरकार देगी। অর্থাৎ এরাও বলছেন আয়ুষ্মান ভারত সেটা এই প্রকল্পটা রূপায়ণযোগ্য এবং সেটা সাধারণ মানুষের জন্য দেওয়া সম্ভব। তৃণমূল কংগ্রেসও তাই একই কথা বলছেন, তারা বলছেন স্বাস্থ্যসাথীও একইভাবে দেওয়ার যোগ্য। স্বাস্থ্যসাথী কি, আয়ুষ্মান ভারত কি, তাদের তফাৎটাই বা কোথায় একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। স্বাস্থ্যসাথী প্রকল্প
সেটা স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত। পরিবার পিছু স্বাস্থ্যসাথী বলছেন পরিবার পিছু বছরে 5 লক্ষের স্বাস্থ্য বীমা। স্বাস্থ্যসাথীতে বলছে পরিবার পিছু বছরে 5 লক্ষের স্বাস্থ্য বীমা, আয়ুষ্মান ভারতে বলছে পরিবার পিছু বছরে 5 লক্ষের স্বাস্থ্য বীমা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথীতে পশ্চিমবঙ্গের সব বাসিন্দা এই প্রকল্পের আওতায়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং। 2016 সালে যখন স্কিম আনা হয়েছিল তখন কিন্তু খেয়াল রাখতে হবে, তখন বলা হয়েছিল যে ধীরে ধীরে প্রথমে আবার যেটা প্রথমে বললাম অমুক গোষ্ঠী, অমুক অর্থনৈতিক গোষ্ঠী, অমুক শিবির, অমুক বাসিন্দারা, অমুক গোত্র এরা পাবেন। এখন সেটাকে সব ছড়িয়ে দেওয়া হলো। শুধুমাত্র কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্কিমের যারা নেই, এর বাইরে যে অসংখ্য মানুষ, সমস্ত মানুষকে এই প্রকল্পে আওতায় আনা হলো। অর্থাৎ কোনো একজন মানুষও রইলেন না যিনি এই ধরনের মেডিক্লেম, এই ধরনের স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় নেই। এটা কিন্তু আয়ুষ্মান ভারতে না, আয়ুষ্মান ভারতে শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার প্রকল্পের আওতায়। দুটোর মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেল এখানে। আর কি রয়েছে তফাৎ? আর রয়েছে পরিবারের গৃহকর্ত্রীর নামে কার্ড এই স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে এরকম কোনো ব্যবস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক্ষেত্রেও পরিবারের গৃহকর্ত্রীর উপর জোর দিচ্ছেন, মহিলা ভোটারদেরকে আকর্ষণ করার লক্ষ্য হয়তো বা থাকে। এই স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে পুরো টাকাই দেয় রাজ্য, আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে কেন্দ্র 60%, রাজ্য 40% টাকা দেয়। আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথীর আরেকটা তফাৎ হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড, আর আয়ুষ্মান ভারত কার্ডের জন্য মাথাপিছু 30 টাকা করে নেওয়া হয়। তফাৎটা এখানে। আমার সেখানে প্রশ্ন ইন্দ্রনীল আপনার কাছে, আপনারা কেউ এটা নিয়ে প্রশ্ন করছেন না যে মানে যখন ডাক্তাররা বলছেন যে আদৌ রূপায়ণযোগ্য কিনা, তখন সেই জায়গায় আপনারা বলছেন হ্যাঁ স্বাস্থ্যসাথী সেটা রূপায়ণ করা যাবে কিনা সন্দেহ। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আপনারা বলছেন হ্যাঁ করা যাবে। না, বাস্তবটা দেখতেই পাচ্ছেন, কারণ আজকে পুরো ভারতবর্ষ জুড়ে 24,000টা হাসপাতালে কিন্তু আপনার আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু অ্যাপ্লিকেবল, এবং তার জন্য বেনিফিশিয়ারি আজকে কিন্তু অলরেডি 30,000 কোটি টাকার কিন্তু চিকিৎসা অলরেডি তার মাধ্যমে অলরেডি হয়ে গেছে। এটা তো এটা তথ্য বলছে, এটা আপনি কেউ বলছি না, এটা তথ্য বলছে। তো তথ্যই তো সত্য কথাটা বলে, এবং তার জন্য আপনি দেখবেন যে কারণ আয়ুষ্মান ভারত যে ধাপে ধাপে করা হয়েছে, এটা একটা বাস্তবায়িত করার উদ্দেশ্যেই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পটা করা হয়েছিল, এবং এটা কোনো ভোটের গিমিক হিসাবে কখনো করা হয়নি। এই ইন্টেনশনটা অনেক উদ্দেশ্য ছিল যে মানুষের দরকার, আম্বানি আদানি এদের জন্য নয়, যে মানুষ সাধারণ গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের দরকার, যারা দিনমজুর, যাদের দরকার সে একটা স্বাস্থ্যের একটা টোটাল যে একটা চিন্তাভাবনা, তাদের যাতে খরচ না হয় স্বাস্থ্যক্ষেত্রে, সেই জন্যই করা হয়েছিল। এবং তারা যে শুধু সরকারি হাসপাতাল কেন, বেসরকারি হাসপাতালগুলো তারা যাতে সার্ভিসগুলো পায়, এবং তার জন্য আপনি দেখছেন আজকে 5 লক্ষ টাকা কিন্তু আপনি স্বাস্থ্যসাথীতেও আছে, 5 লক্ষ টাকার চিকিৎসা বলা হচ্ছে আয়ুষ্মান ভারতেও। একদিকে পশ্চিমবঙ্গের আজকে আর্থিক অবস্থা এতটাই খারাপ যে 4,75,000 লক্ষ কোটি টাকা, 4,75,000, বুঝতে পারছেন ফিগারটা? সেই কোটি টাকা হলো আমাদের ঋণ শুধু পশ্চিমবঙ্গে, এবং অর্থাৎ একটা গড় মাথা পিছু আমাদের ঋণ মাথায় ঘুরছে। একটা নবজাতক জন্মায় কিন্তু 50,000 টাকা মাথা পিছু ঋণ নিয়ে সে অলরেডি পিছিয়ে যাচ্ছে। যেখানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এরকম অবস্থা, সেখানে যদি একটা 5 লক্ষ টাকার হেলথ কার্ড মানুষের জন্য করা হচ্ছে, এবং সেটা যদি একটা কম্বাইন নামও করা হয়েছিল যেমন আমাদের আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যসাথী বলে, তো সেখানে রাজ্য সরকারের আপত্তিটা কোথায়? 60% কেন্দ্রে বরাদ্দ দিচ্ছে, টাকা দিচ্ছে। আপনাদের এই স্বাস্থ্যসাথী স্কিমের ভায়াবিলিটি নিয়েই প্রশ্ন উঠছে, আর সেক্ষেত্রে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটা করলে একটা সংহতভাবে নিতে পারছেন, করলেন না কেন? অসংখ্য ধন্যবাদ আগে G24কে এত সুন্দর একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার দেখানোর জন্য। যে স্ট্যাটিস্টিক্যাল মেজারে যতজন দর্শক দেখছেন তারা খুব সহজেই বুঝে যেতে পারলো কেন স্বাস্থ্যসাথী আয়ুষ্মানের থেকে এগিয়ে। সবার প্রথম, স্বাস্থ্যসাথী বর্তমান কোভিড পরিস্থিতিতে কিন্তু দেখা গেছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের সবচেয়ে কঠিন অবস্থার সৃষ্টি হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিম্নবিত্ত উচ্চবিত্ত না দেখে সকলের জন্য স্বাস্থ্যসাথী করেছেন। প্রশ্নটা ওখানেই, শেষ করে দিতে শুনুন, প্রশ্নটা এখানেই, এবং সেটা ইন্দ্রনীল বলেছেন যে আপনি ধনীর জন্য ব্যবস্থা করছেন, ধনীর জন্য যে মুহূর্তে ব্যবস্থা করেন আপনার পকেট তো খুব সীমিত। দেখুন, আমি তখন আপনি কোন একজন দরিদ্রকে বঞ্চিত করছেন, তার কি উত্তর? আপনারা বুঝতে পেরেছি স্বাস্থ্যের ক্ষেত্রে ধনী দরিদ্র এটা বড় কথা নয়, চিকিৎসা সকলে সমানভাবে প্রয়োজন। দ্বিতীয় পয়েন্টে আছে, একটু সময় দেবেন রঞ্জনদা প্লিজ। গৃহকর্ত্রী, আজকে
বিজেপির অভ্যাস সারা রাজ্যের, সারা বাংলার শুধু নয়, সারা ভারতবর্ষের ক্ষেত্রে তারা নারীদের অসম্মান করে। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে নারীদের মা বলে পুজো করে এসছে, এটা ওনাদের সমস্যা। স্বাস্থ্যসাথী আজকে বিজেপি বলছে পশ্চিমবঙ্গে আসলে তারা আয়ুষ্মানকে সকলের জন্য ছড়িয়ে দেবে, যেটা পশ্চিমবঙ্গ সরকারে এমনিতেই আছে। তারা আবার সেটা দিয়ে কি করবে? যেখানে 100% রাজ্য সরকার বিয়ার করছে, আর সেখানে কেন্দ্রীয় সরকার মাত্র 60% দিচ্ছে। অত্যন্ত বোকা, মাঝখানে কাটবে না প্লিজ। আর স্বাস্থ্যসাথী এখানে বিনামূল্যে, আর ওইখানে তার টাকা লাগছে। দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ইন্দ্রনীলের বক্তব্যের থেকে। ইন্দ্রনীল বলছে সারা ভারত জুড়ে 24,000 জায়গায় আয়ুষ্মান ভারত আছে। আমি রেশিও হিসাব করে বলি, সবকটা রাজ্য দিয়ে যদি ভাগ করেন, আপনাকে জানাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অলরেডি প্রায় 1600 জায়গা না নার্সিংহোম বা হাসপাতালের ক্ষেত্রে রয়েছে, এবং এই সংখ্যাটা দিনকে দিন বাড়ছে। রেশিও অনুসারে কিন্তু পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে গেছে। ডক্টর সন্দীপ রায়, আপনি কি বলছেন প্লিজ? অঞ্জনবাবু, আমি আবার একজন ডাক্তার হিসেবে বলছি, ডাক্তারদের প্রতিনিধি হিসেবে বলছি, আমরা প্রত্যেক ডাক্তার প্রত্যেক দিন কম বেশি সোশ্যাল সার্ভিস করি। আমরা কিন্তু শুধু পয়সার বিনিময়ে চিকিৎসা করি না, আমরা প্রত্যেক দিন আইদার ডিসকাউন্ট দিয়ে অথবা ফ্রিতে কোনো না কোনো পেশেন্টকে উপকার করার চেষ্টা করি। আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী দুটোই কিন্তু কমার্শিয়ালি ভায়াবল নয়। তা সত্ত্বেও বলছি যে স্বাস্থ্যসাথীকে সাধারণের কাছে ছড়িয়ে দেওয়া মানে, আমি হাইল্যান্ড পার্কে থাকি, যার একটা ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা, সেখানে বসিয়ে যদি আপনি ক্যাম্প করেন স্বাস্থ্যসাথীর জন্য, তাহলে অ্যাকচুয়ালি যে প্রান্তিক মানুষদের কাছে স্বাস্থ্যসাথীটা পৌঁছানোর কথা ঠিকভাবে পৌঁছবে না। আপনি সমাজের উচ্চবর্গের জন্য স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত দিচ্ছেন কেন? আপনি দিন তাদের জন্য, যাদের জন্য দরকার, তাদের জন্য করতে আমাদের কোনো আপত্তি নেই। ডক্টর সরকার প্লিজ, ডক্টর সরকার। অঞ্জন, এখানে সন্দীপ একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করেছে, কারণ জিনিসটাকে আমরা চাই, আমরা চিকিৎসক হিসেবে ডেফিনেটলি চাই যে চিকিৎসার জন্য আজকে যে 10% ভারতবাসীকে প্রতি বছর ঋণের বোঝা তাদের ঘাড়ে চাপে, সেটা যেন না হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই স্কিমগুলোকেও তো বেঁচে থাকতে হবে, এদেরও তো একটা সাস্টেইনেবিলিটি, লঞ্জিভিটি আসতে হবে। এবং একটা মেন কারণ এই যে রেটগুলো নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে যে অমুক অপারেশন 5,000, অমুক 7,000, যেটা প্রাইভেট সেক্টরের করার সম্ভব নয়। এটা কেন করা হয়েছিল? এটা গভর্নমেন্ট সেক্টরের মুখের দিকে চেয়ে করা হয়েছিল যে গভর্নমেন্ট হসপিটালগুলো তারাও আরও সংখ্যায় বেশি কাজ করবে, তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, এবং গভর্নমেন্টের যে সদিচ্ছে, গভর্নমেন্ট তো তার সদিচ্ছে কেবল প্রাইভেট সেক্টরের ঘাড়ের ওপর দিয়ে বৈতরণী পার হতে পারে না। গভর্নমেন্টের সদিচ্ছের জন্য তো আমাকে গভর্নমেন্ট সেক্টরকেও ইনভলভ হতে হবে। আমি আসবো। একমাত্র রাজ্য, মেজর রাজ্য ভারতবর্ষে। বস্তুত এই স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা বারবার গিয়ে, যেখানে আমরা সংবাদ মাধ্যম বারবার দেখাচ্ছি, জি 24 ঘন্টা আমরা বারংবার দেখেছি এখানে বেসরকারি নার্সিংহোমে গিয়ে কিভাবে ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সাধারণ মানুষ বারবার ফিরে আসছেন, প্রত্যাখ্যাত হচ্ছেন। অনেকগুলো জায়গা আসলে এরকম আমরা দেখছি সমস্যা, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে থাকা সত্ত্বেও রোগীকে ভর্তি নিয়ে 15 জানুয়ারি 2021 হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ভর্তি নিয়ে অস্বীকার বাঘাযতীনের একটি বেসরকারি হাসপাতালের। আমরা কয়েকটা মাত্র দৃষ্টান্ত দিচ্ছি। অথবা 18 জানুয়ারি 2021 স্বাস্থ্যসাথী কার্ড সত্ত্বেও উলুবেড়িয়ার বেসরকারি হাসপাতালে প্রৌঢ়ের চিকিৎসায় 15,000 টাকা বিল। অথবা ছোট্ট কয়েকটা উদাহরণ, দৃষ্টান্ত। 21 জানুয়ারি 2021, এই জানুয়ারি মাসের কথাই বলছি, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাননি আলিপুরদুয়ারের দিনমজুর। অথবা 25 জানুয়ারি 2021 স্বাস্থ্যসাথী কার্ড সত্ত্বেও দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে ভর্তি নেয়নি ইকবালপুরের বেসরকারি হাসপাতাল। কেন নেয়নি? সরকার কিন্তু ইতিমধ্যে আলোচনায় বসেছে বেসরকারি, বিশেষত এই নার্সিংহোম, ছোট নার্সিংহোম, হাসপাতাল, এই কর্তৃপক্ষগুলোর সঙ্গে। দেখা যাচ্ছে রাজ্য সরকার দেখছে যে আসলে কিছু বক্তব্য রয়েছে। কি বক্তব্য? এই নার্সিংহোমগুলোর যারা এই ফেরত দিয়ে দিচ্ছেন, তাদের কি বক্তব্য? তারা যেটা বলছেন, তারা বলছেন বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য সংখ্যায় তারা বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডে বিভিন্ন রোগের চিকিৎসায় নির্দিষ্ট বরাদ্দ
রয়েছে বিভিন্ন বরাদ্দ বিভিন্ন রকমের। গুরুতর অসুখের চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডে বরাদ্দ বাধা, স্বাস্থ্যসাথী কার্ডে বিভিন্ন বরাদ্দ বাধা, গুরুতর অসুখের চিকিৎসার ক্ষেত্রেও স্বাস্থ্যসাথী কার্ডে বরাদ্দ বাধা, যেটা একটু আগে ডক্টর সন্দীপ রায়ও বলছিলেন। ডক্টর সন্দীপ রায়ও বলছিলেন যে আসলে বাস্তবসম্মত নয়, বরাদ্দটা বাস্তবসম্মত নয়, বলে দেওয়া হচ্ছে এই প্যাকেজের মধ্যেই করো, এইভাবে সম্ভব নয়। সেজন্যই বেসরকারি হাসপাতালগুলো বারবার রোগী ফিরিয়ে দিচ্ছেন, বলছে এটা সম্ভব নয়। সরকারের বেঁধে দেওয়া রেটে চিকিৎসা সম্ভব নয় বলে দাবি বেসরকারি হাসপাতালগুলোর। সে জায়গায় কোথাও সরকারের ভাবনা চিন্তার অবকাশ রয়েছে। প্রশ্নটা এটাই যে রাজ্য সরকারের কাছে স্বাস্থ্যসাথী বরাদ্দ বাড়ানোর আর্জি জানিয়েছেন বেসরকারি হাসপাতালগুলো। ইতিমধ্যে সেই হাসপাতালে বরাদ্দ জানিয়েছেন এবং স্বাস্থ্যসাথী বরাদ্দ বাড়ানোর ভাবনাও রাজ্যের। আমরা আগেও বলেছি রাজ্য সরকার ইতিমধ্যে আলোচনায় বসেছে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলোর সঙ্গে, এবং আশা করা হচ্ছে দিন 3, 4, 5-এর মধ্যে দুজনের পক্ষেই একটা গ্রহণযোগ্য একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে, যাতে বেসরকারি হাসপাতালগুলো যাতে রোগীকে না ফিরিয়ে দেয় সেটা এনশিওর করার চেষ্টা করছে সরকার। কিন্তু সেটা কি আদৌ হবে? ডক্টর ফুয়াদ হালিম, আপনি হাত তুলছিলেন, আপনি জিজ্ঞেস করছিলেন, প্লিজ ডক্টর হালিম। না, আপনি যদি আয়ুষ্মান ভারতের যদি রিফিউজাল দেখেন, আমি যে একটা উদাহরণ দিচ্ছি যে আগ্রাতে আয়ুষ্মান ভারতে কেউ হচ্ছে কোভিড-19-এর চিকিৎসা পায়নি, এবং ওখানকার আইএমএর প্রেসিডেন্ট উনি বললেন যে আয়ুষ্মান ভারতে যে স্কিমের যে ফিজিবিলিটি আছে সেটা হচ্ছে কোভিড-19 হচ্ছে যারা সিরিয়াস পেশেন্ট তাদেরকে চিকিৎসা দেওয়ার মতন হচ্ছে সে অর্থবল নেই ওর মধ্যে। ফলে এই যে ইন্স্যুরেন্স স্কিমের সঙ্গে চিকিৎসক এবং যারা হাসপাতাল রান করে একটা দ্বন্দ্ব থাকবে, সেটা স্বাস্থ্যসাথী থাকবে, আয়ুষ্মান ভারত থাকবে, এই বিতর্কর বাইরে আমরা যেতে পারবো না। কিন্তু আপনাকে একটা আলোচনার মধ্যে কিন্তু ঢোকাতে হবে যে এই তিনটে ক্ষেত্রে কিন্তু যে কোনো হেলথ ইন্স্যুরেন্স স্কিমের হচ্ছে কার্যকারিতা নির্ভর করেন। একটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, দ্বিতীয় হচ্ছে প্রাইভেট অথবা কর্পোরেট হেলথ সেক্টর, এবং তৃতীয় হচ্ছে মানুষ যারা পরিষেবাটা পাবে। আমরা এখন হচ্ছে কর্পোরেট সেক্টর এবং হচ্ছে মানুষের বিতর্কর মধ্যে সীমাবদ্ধ রয়ে যাচ্ছি। তৃতীয় যে অংশ রয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স সেক্টর, তারা তো একটা বিরাট ভূমিকা পালন করবে। তারা তো এখানে দান করার জন্য প্রবেশ করছে না, তারা সরকার যে টাকাটা খরচ করবে, মানুষের ট্যাক্সের টাকা খরচ করবে, তারা একটা বড় অংশ মুনাফা নেবে। এই ডক্টর সন্দীপ রায় বললেন যে উনি হচ্ছে ফিজিবিলিটি অফ প্যাকেজ। ফিজিবিলিটি অফ প্যাকেজ মানে চিকিৎসকদের অংশ, প্রাইভেট হাসপাতালের অংশ, তার যে মুনাফা সেই মুনাফার অংশ ওনার বক্তব্যের মধ্যে হাজির আছে। আমরা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর যারা হচ্ছে এই গোটা প্রক্রিয়ার মধ্যে সব থেকে বেশি মুনাফা করছে পৃথিবীর ব্যাপী, তাদের নিয়ে আলোচনা করছি না। আমি এই জিনিসটা ফ্ল্যাগ করতে চাইছি যে কেন হচ্ছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বাধ্য হচ্ছে এদেরকে মুনাফা করিয়ে দেওয়ার জন্যে। মানে স্বাস্থ্য ব্যবস্থা যেটা সরকারি আছে সেটা ফেল করেছে, এরা রাজনৈতিক দায়িত্ব পেয়েছিল, তারা দায়িত্ব নিয়ে চালাতে পারলো না, তার ফেলিয়ারকে ঢাকা দেওয়ার জন্য হচ্ছে নিজেই হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরকে তারা মুনাফা করে দেবে। আপনি এতক্ষণ যে বক্তব্যটা প্রকাশ করছেন তার একটা বড় অংশ ডাক্তার ফুয়াদ হালিমের মুখ থেকে বেরিয়ে আসছে, আর আপনার অন্তরের অন্তঃস্থলে যে রাজনীতিক ডক্টর ফুয়াদ হালিম রয়েছেন, সেই রাজনীতিক কি মনে করেন? সাধারণ মানুষের চিত্ত আকর্ষণের জন্য, মন জয়ের জন্য এই ধরনের স্কিমগুলোকে সামনে নিয়ে আসা রাজনৈতিক দলগুলোর পক্ষে আপনি মনে করেন না এটা অত্যন্ত জনমোহিনী একটা পদক্ষেপ নিয়ে এগিয়ে আসা, এবং তাতে তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, যে এভাবে নিয়ে আসবে সে তার রাজনৈতিক ফাইল তুলতে পেতে পারবে? না, নিশ্চয়ই এর পেছনে আপনাকে বুঝতে হবে যে এই শতাব্দীর প্রথম দশকে যে অর্থনৈতিক মন্দা ঘটেছিল, সেই মন্দার মধ্যে থেকে আন্তর্জাতিক লগ্নি পুঁজি এটা বুঝতে পেরেছিল যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি ক্ষেত্রের মধ্যে হচ্ছে পুঁজিটা হচ্ছে সুরক্ষিত থাকে। কেন? শিক্ষা হচ্ছে পরের প্রজন্মর হচ্ছে মধ্যে ইনভেস্টমেন্ট, কেউ ওখানে হচ্ছে টাকা খরচ করার ক্ষেত্রে হচ্ছে নিজের দ্বিধাবোধ করে না। আর স্বাস্থ্য এরকম একটা আশু খরচ যে কেউ হচ্ছে ওখানে খরচ করতে হচ্ছে দুভাবে ভাবনা চিন্তা করে না। এবং সাধারণ মানুষের ভোটটাকে যথেষ্ট এনশিওর করার যোগ্য এটা প্রকল্প কিনা আমার সাথে প্রশ্ন। ডক্টর হালিম, আপনারা করেননি, কিন্তু এখন যারা করছেন তাদের কারণ তাদের জন্য অন্তত এইটুকু বলুন যে হ্যাঁ বেশ ভালোই করছি। ওখানে আমি আসছি, মানে সাধারণ মানুষকে একটা লোভনীয় ভাবে
কর্পোরেট পুঁজির হচ্ছে মুনাফা করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা করছে। একটা গরিব মানুষ তো কর্পোরেট হাসপাতালে ঢুকতে পারবে না চিকিৎসা পরিষেবা কেনার জন্যে, সরকার ওর হয়ে হচ্ছে 5 লাখ টাকা দিয়ে কর্পোরেট হাসপাতালে পা ফেলার সুযোগ করে দিচ্ছে। তার মধ্যে সাধারণ মানুষের কি বিপদ, সেটা আমেরিকা এবং অন্যান্য দেশগুলো যারা ইতিমধ্যে হচ্ছে 25, 30, 40 বছর ইন্স্যুরেন্সটা ভোগ করেছে, তাদের মানুষের কাছ থেকে অভিজ্ঞতা ভাবে আমি বুঝতে পারছি। আমি ডক্টর কুণাল সরকার, ডক্টর রায়, আপনাদের দুজনের কাছে আসবো, তবে তার আগে ইন্দ্রনীল মানুষদেরকে বঞ্চিত করেছে। আমি ফুয়াদ্দার সঙ্গে একটা বিষয়ে সহমত যে বিভিন্ন সরকারের কিন্তু দায়িত্ব, কারণ আপনি দেখেছেন যে পশ্চিমবঙ্গের আজকে স্বাস্থ্য অবস্থার কি অবস্থা, বেহাল দশা আজকে হয়েছে। 34 বছর বাম অপশাসন হয়েছে এবং তারপরে তৃণমূলের যে আজকে 9.5 বছর কমপ্লিট হয়ে গেছে, এবং এরপরে আজকে পুরো আপনি ভাবুন শুধু উত্তরবঙ্গের অবস্থা ভাবুন, একটা পুরো উত্তরবঙ্গে একটা ট্রমা কেয়ার সেন্টার নেই, একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে রেফার করা হয় পিজি হাসপাতাল কলকাতায়, ততক্ষণ অবধি কি মানুষটা বেঁচে থাকবে? পুরো উত্তরবঙ্গে একটা ক্যান্সার হসপিটাল পর্যন্ত নেই, একটা বাচ্চার যদি একটা শিশুর লিউকেমিয়া হয় এত কম। আমরা বারবার যেটা বলি যে আমরা যেমন আয়ুষ্মান ভারত মানুষের কাছে নিয়ে আসছি, এবং এর সাথে সাথে আমরা কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ হেলথ কেয়ার যেটা খুব দরকার, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জেলায় আমাদের যেমন মেডিকেল কলেজের চিন্তা ভাবনা, এবং এমন মেডিকেল কলেজ যেখানে সব ধরনের পরিষেবা পাবে। কারণ আজকে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে উনি কি বলেছেন, উনি একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে গিয়ে বলছেন যে একটা স্পেশালিটি এখানে হয়তো সব স্পেশালিটি হবে কেন, মাল্টি স্পেশালিটি কেন, শুধু কি বাম আমলে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটাই হচ্ছে সাধারণ মানুষের হচ্ছে পাশে দাঁড়িয়ে হচ্ছে তাদের চিকিৎসা পরিষেবা দেয়। এটা হচ্ছে বাস্তব চিত্র পশ্চিম বাংলায়। শ্রীলঙ্কুর বলুন, শুনছি। শ্রীলঙ্কুর আপনি শুধু শুনেই যাবেন, আপনাকে বলবার নেই তো? তাহলে সবার আগে বলি, আমি আসলে তর্ক বিতর্কের মধ্যে ঢুকলে কারোর কথা শোনা যায় না, তাই আমি অনুরোধ করবো, আমি প্রত্যেককে বলতে দিচ্ছি, আমার সময় কেউ বলবে না। আমি প্রথম কথা বলি যে বিষয়গুলো আসলে আমি নোট ডাউন করে রেখেছি। প্রথম হচ্ছে, দেখুন, নতুন কোনো প্রকল্প বলুন বা নতুন কোনো সিস্টেম বলুন, সে আপনার অফিসের ক্ষেত্রেও নতুন কোনো শো শুরু করতে বলুন, আপনার কিন্তু সেটা ধাতস্থ হতে বা সেটা আর গুছিয়ে উঠতে কদিন সময় লাগে। সরকার কিন্তু সেটা ধীরে ধীরে গুছিয়ে উঠছে, এবং সরকার 100% নিশ্চিত যেভাবে বিগত দিনে সরকার তার পূর্ববর্তী প্রত্যেকটা প্রকল্পকে সফল করেছে, বেটি বাঁচাও বেটি পড়াওয়ার মতন ফ্লপ প্রকল্প কিন্তু একটাও বাংলার ক্ষেত্রে নেই। সেখানে আমি 100% নিশ্চয়তা দিয়ে বলছি, দেখবেন রাষ্ট্রপুঞ্জ থেকে যেমন পুরস্কার পশ্চিমবঙ্গ আগেও এনেছেন, ভবিষ্যতেও আনবে এই স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও। দ্বিতীয় কথা, সরকার কিন্তু খুব কড়াভাবে নির্দেশ দিচ্ছে, এবং সরকার চেষ্টা করছে, আপনি নিজেও যেটা বললেন, বিভিন্ন হাসপাতাল নার্সিংহোমগুলোর সঙ্গে কথা বলার, তাদের দিক থেকে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আলাপচারিতার মধ্যে দিয়ে মিটিয়ে নেওয়ার। তার প্রধান উদ্দেশ্য যেন সাধারণ মানুষ কোনোভাবে বিট্রেট না হয়, সাধারণ মানুষ যাতে আয়ুষ্মান ভারত তার শর্তাবলীগুলো একটু দেখুন। পাকা দেওয়াল থাকলে পাওয়া যাবে না, ফ্রিজ থাকলে পাওয়া যাবে না, সেকশন সি অফ বিপিএল। আজকে আয়ুষ্মান ভারতের প্রকল্পের সত্যি করে বিচার করতে গেলে বাংলার ওই ক্রাইটেরিয়া অর্ধেক মানুষই পাবে না। আমি ডক্টর রায়, আমাদের সময় শেষ হয়েছে। ডক্টর রায়, আপনি প্লিজ। আমি খুব ছোট করে বলবো, আমি আবার ডাক্তারদের তরফ থেকে বলছি, স্বাস্থ্যসাথী একটা অত্যন্ত ভালো প্রচেষ্টা। এটাকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু সমাজে যাদের সত্যি দরকার তাদেরকে এটা অফার করা হোক। একটা সার্টেন লেভেলের পরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যেমন মাসে 300 টাকা করে 12 মাসে 3600 টাকা পেমেন্ট করতে হয় একজন সরকারি কর্মচারীকে, ইএসআইতে যেমন 10 টাকা করে টিকিট করতে হয়, সমাজের যারা বর্ধিষ্ণু অংশ তাদের যদি স্বাস্থ্যসাথীতে পার্টিসিপেট করতে হয় তাদেরকে প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্যসাথী কিনতে হবে। প্রান্তিক মানুষরা কিন্তু নইলে বারবার বঞ্চিত হবেন। আপনি চেষ্টা করছেন সবার জন্য করার, সবার জন্য করতে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যাদের পাওয়ার কথা তারাই পাবেন না। হাত জোর করে অনুরোধ করছি, এই জাতীয় আলোচনা যখন সরকার থেকে নেবেন, ডাক্তারদের সংগঠনগুলোকে ডাকতে হবে। সংগঠন মানে আমি অ্যাপলিটিক্যাল অ্যাসোসিয়েশনসগুলোর কথা বলছি, আমি কিন্তু পলিটিক্যাল সংগঠনগুলো যে বক্তব্যগুলো প্রকাশ করতে পারত, ডক্টর সন্দীপ রায় আপনি সুচারুভাবে সেটাকে উপস্থাপন করতে পেরেছেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর সরকার, আমাদের সময় শেষে আসছে, প্লিজ আপনি। অঞ্জন, শেষে একটা কথা বলবো যে ডক্টর হালিম যে কথাগুলো বলেছেন, অনেক
সবটার সঙ্গে আমি একমত, খালি একটা জিনিসের সঙ্গে নয়, হি হ্যাজ ওভার সিম্পলিফাইড এবং একটা একরঙা ছবি আঁকলেন অ্যাবাউট হেলথ ইন্স্যুরেন্স, সেই কথাটা কিন্তু ঠিক নয়। জার্মানির মতো দেশ, সে তার স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালনা করে উইদাউট ইভেন ওনিং আ সিঙ্গল হসপিটাল। এইবার স্বাস্থ্যসাথী সম্বন্ধে আমাদের একটাই আর্জি, সেই আর্জি হচ্ছে আমরা কেউ চাই না কোনো পেশেন্টকে রিফিউজ করতে। আমরা গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনার একটা কস্টিং অ্যানালিসিস, একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের মাধ্যমে কিছু বাস্তবসম্মত রেটসে আসুন, যে রেটে কোনো চিকিৎসক কোনো হাসপাতালকে যাতে কোনো পেশেন্টকে ফিরিয়ে দিতে না হয়, এটাই হচ্ছে একটা সার্থক হেলথ স্কিমের মেন উপজীব্য, এবং এটার থেকে আমাদের ডিভিয়েট করলে চলবে না। আমরা চিকিৎসক হিসেবে চাই যে আয়ুষ্মান সফল হোক, স্বাস্থ্যসাথী সফল হোক, যাতে মানুষকে ঋণের দায়ে অনেক ধন্যবাদ আপনার সবাইকে। বস্তুত এটাই তো আমাদের এই মুহূর্তে একমাত্র কাঙ্ক্ষিত। ওই যে সাধারণ মানুষ, তিনি যদি স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারেন, তাহলে কত নিশ্চিন্ত বিনিদ্র রজনী যেগুলো কাটছিল, সেগুলো এখন নিশ্চিন্ত রজনীতে রূপান্তরিত হবে। আমরা ভাবতে পারি এর কি বিপুল তার প্রভাব, একজন মানুষের, একটা পরিবারের উপর কি তার তীব্র প্রতিক্রিয়া। অতএব একে সাকসেসফুল করতে হবেই। অতএব ডক্টর কুণাল সরকার, ডক্টর সন্দীপ রায়রা যেটা বলছেন যে প্রয়োজনে সরকারকে আবার বসতে হবে বেসরকারি নার্সিংহোমগুলোর সঙ্গে, বারবার কথা বলতে হবে, যাতে সবার জন্য গ্রহণযোগ্য একটা সমাধান সূত্র বার করা যায়। এই ধরনের স্বাস্থ্য বীমা সংক্রান্ত প্রকল্পগুলোকে যাতে সফল করা যায়, তার জন্য সেদিকে লক্ষ্য রাখা উচিত। ভোটে কি ফলবে, কোন দিকে যাবে, মানুষ কীভাবে নেবেন, সে তো পরের কথা। তার আগে মানুষ কোথাও উপকৃত হন। নির্বাচনী যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের থেকে এইটুকু অন্তত তার সুফলটুকু সাধারণ মানুষের কাছে যাক, এই কামনা তো থাকবেই। অতএব কামনা থাকুক যে সরকার এবং সমস্ত রাজনৈতিক শিবিরগুলো তারা যথাযথভাবে এর রূপায়ণের দিকে নজর রাখুক। আমরা সাফল্য কামনা করি সাধারণ মানুষের সেই অসীম শক্তির জন্য। আমরা সাফল্য কামনা করি সাধারণ মানুষ তার আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াসকে। শেষ করছি, আপনারা আমাদের ছেড়ে যাবেন না। এরপর আমরা দিনের সেরা বাছাই করা নিউজগুলোকে নিয়ে ফিরে আসি পেজ 1-এ। সঙ্গে থাকুন 24 ঘন্টা।